মেয়েটাকে, যখন একটা মেয়ে প্রথম আসে, হয়তো সে প্রথম বারের মতো মা হবে? আমাদেরকে আসলে মেয়েদের কাজ করা মানে ফাইট করে যেতে হবে। বাচ্চা হওয়ার পরে কিন্তু অনেক মা বিষণ্ণতায় পড়ে। ওয়েলকাম টু ওয়েলনেস ওয়েভস। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে যিনি আছেন ডাক্তার তাসিন আজিজ। ডাক্তার তাসিন আজিজ রাজশাহী মেডিকেল কলেজ থেকে পাশ করেছেন। উনি 20তম ব্যাচের ছাত্রী ছিলেন। 8ম বিসিএস পরীক্ষার মাধ্যমে উনি সরকারি চাকুরিতে যোগদান করেন 1986 সালে। এরপর থেকে পাবনা, যশোর, নাটোরের বিভিন্ন হাসপাতালে উনি সম্মানের সাথে কাজ করে গেছেন। পাবনা জেনারেল হাসপাতালের গাইনি ও অবস বিভাগে উনি অনেক দিন সুনামের সাথে কাজ করে গেছেন। এছাড়াও উনি পাবনার সিভিল সার্জন ছিলেন এবং সবশেষে মেডিকেল এডুকেশন বিভাগে ডেপুটি ডিরেক্টর হিসেবে ডিসি হেলথ থেকে উনি রিটায়ার করেছেন। ওনার আরেকটি পরিচয় হলো ডাক্তার তাসিন আজিজ আমার মা। মা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি ভালো আছো? আসিমা, ভালো আছি। তোমার কেমন লাগছে এখন? একটু ভয় ভয় লাগছে, মনে হচ্ছে তোমার সামনে পরীক্ষা দিতে বসছি। পরীক্ষা দিতে হবে না, আমরা গল্প করব। তুমি আমাদেরকে না তোমার মেডিকেলে পড়ার সময় এই যে মেডিকেল পড়াটাকে অনেকেই অনেক ভীতিকর মনে করে, অনেক পড়াশোনা, অনেক পড়তে হয়, এই ব্যাপারটাকে তুমি কিভাবে সহজ করে নিচ্ছ আমাদেরকে একটু বলো। আসলে মেডিকেলে পড়াটা সবসময় একটু বেশি পড়তে হয় এবং কন্টিনিউয়াস পড়তে হয়। পরীক্ষা, আইটেম, কার্ড ফাইনাল কিংবা প্রপ পরীক্ষা সব কিছু মিলিয়ে আমাদের সবসময় একটা চাপের মধ্যেই থাকতে হয়। কিন্তু তাই বলে ফার্স্ট ইয়ার আর সেকেন্ড ইয়ার যতখানি ভীতিকর থাকে, আস্তে আস্তে যখন ফার্স্ট প্রপটা পাস করা যায় তখন কিন্তু আর অত ভীতিকর থাকে না। তখন সবাই খুব এনজয় করে। পড়াশোনার ফাঁকে ফাঁকে আমরা সিনেমা দেখতে যাই, আমরা পার্কে বেড়াতে যেতাম, তারপরে মানে জাতীয় পর্যায়ের ব্যাডমিন্টন খেলা, ক্রিকেট খেলাও আমি দেখতে যেতাম। আমার ফ্রেন্ডরা ছিল, ওরা বলতো সারাদিন হোস্টেলে বসে কি করবে। আমার ছেলে ফ্রেন্ড কয়েকজন ছিল, চল আমাদের সাথে হোস্টেলে আমরা খেলা দেখে আসি। আমি ওদের সাথে খেলাও দেখে আসতাম। তার মানে ডাক্তাররা পড়াশোনার পাশাপাশি আসলে সবকিছুই করতে পারে। হ্যাঁ, সবই করে, আমরা তো মানুষ। সেটাই। তুমি কি হোস্টেলে থাকতে? হ্যাঁ, আমি হোস্টেলে থাকতাম। হোস্টেল জীবনটা কেমন ছিল তোমার? আসলে যারা হোস্টেলে থাকে নাই তারা বুঝবে না যে হোস্টেল লাইফটা যে কি মজার। আমরা 6টা ফ্রেন্ড ছিলাম, একসাথে খুবই ক্লোজ ফ্রেন্ড আমরা, এবং এই 6 জনকে আমরা হেক্সা গ্রুপ বলতো আমাদের হোস্টেলে সবাই। আর এই 6 জন আমরা সব সময় একসঙ্গে সব কাজই একসঙ্গে করতাম, নিজেদের খাওয়া দাওয়া, এমনকি কাপড় চোপড় শেয়ার করা, সব কিছুই আমরা একসঙ্গে করতাম। আর আড্ডাটা তো ছিলই, দারুণ একটা আড্ডা, সবার বিপদ আপদে নিজেদের পারিবারিক গল্প সবই আমাদের খুবই বন্ডিংটা ছিল। ইন্টার্নি পর্যন্ত আমরা একসঙ্গেই ছিলাম অনেকটা সময়। কিন্তু তুমি কি গ্রুপে পড়াশোনা করতে? হ্যাঁ, গ্রুপে তো পড়তাম। আমাদের ফ্রেন্ডরা ছিল বলে আমি তো ওদের সাথে গ্রুপে পড়তাম। আমরা গ্রুপ করে করে পড়তাম। আবার পড়াটা শুরুই করতাম রাতে। মানে মিড নাইটে আমাদের পড়া শুরু হতো। রাতে ভোর রাত পর্যন্ত আমরা পড়ে তারপরে কিছুক্ষণের জন্য শুয়ে আবার সকাল 7টায় ক্লাসে যেতাম। তার মানে হোস্টেল জীবন সহ তোমার পড়াশোনার জীবনটা আসলে পড়াশোনার পাশাপাশি অনেক আনন্দেই কেটেছে। তাহলে তোমার এই যে ফ্রেন্ডরা নিশ্চয়ই এখন বিভিন্ন জায়গায় আছে, তাদের সাথে তোমার এখনো যোগাযোগ হয়? হ্যাঁ, অবশ্যই। আমার ফ্রেন্ডরা না অনেক ভালো ভালো, মানে আমাদের ব্যাচের বেশিরভাগ ম্যাক্সিমাম ছেলেপেলেরা পোস্ট গ্রাজুয়েশন করে বড় বড় জায়গায় আছে, এবং তাদের সাথে আমার এখনো সব যোগাযোগ আছে। আর এখন ফেসবুকের যুগ তো আরো বেশি সবার সাথে যোগাযোগ হচ্ছে, রিউনিয়ন হচ্ছে, মাঝে মাঝেই ছোটোখাটো রিউনিয়ন হচ্ছে। আর ওদের সাথে আমার এতই ভালো একটা সম্পর্ক ছিল। আমি আসলে খুব ভাগ্যবতী যে আমার অনেক ছেলে ফ্রেন্ড বলো, মেয়ে ফ্রেন্ড বলো, তারা আমার সাথে এখনো যোগাযোগ আছে। এবং আমার এই যে প্র্যাকটিস লাইফ কিংবা আমি রুগী দেখি যে এই সময়ও কিন্তু ওদের সাথে আমার অনেক যোগাযোগ হয়। বিভিন্ন সময় ওদের কাছে আমার রুগী রেফার করতে হয়, মানে প্রপার জায়গায় রুগী রেফার করতে হয়, কিংবা কোনো সমস্যা হলে ওদের সাথে আমি টেলিফোনে কনসাল্ট করতে পারি। খুবই এখনো দারুণভাবে ওদের সাথে যোগাযোগ আছে। মানে এই দিক থেকে আমি বলবো আমি লাকি না, কারণ আমি কখনো হোস্টেলে পড়াশোনা করিনি। সো হোস্টেল জীবনটা সম্পর্কে আমার আইডিয়া নেই, যদিও আমি ডেন্টিস্ট্রি পড়েছি, বাট আমি ওই যে ক্লাস শেষে বাসায় চলে যেতাম। তো আমার বন্ধুদের কাছ থেকে শুনেছি যে ওরা আসলে হোস্টেলে অনেক মজা করতো।
তো যাক, তোমারটা শুনে ভালো লাগলো। এখন মনে করো যে তোমার যে প্র্যাকটিস লাইফ, এই প্র্যাকটিস লাইফে তুমি যে অনেক রুগী দেখো, অনেক ধরনের পেশেন্টের সাথে তোমার ইন্টারাকশন হয়, তুমি কি আমাদের কিছু কমন যে মেয়েদের গাইনোকোলজিক্যাল সমস্যাগুলো থাকে সেগুলো নিয়ে কিছু বলতে পারো? হ্যাঁ, অবশ্যই। কারণ আমাদের মেয়েরা তো কিছু কিছু প্রবলেম যেগুলো খুবই কমন প্রবলেম, যেমন একটা যে ভ্যাজানাল লিচিং, হ্যাঁ, ভ্যাজানাল লিচিং আর হলো হোয়াইট ডিচার্জ, যেটাকে লিকুরিয়া বলে কিংবা সাদা স্রাব বলে। মেয়েরা খুবই অডিট হয়ে যায়, সবাই অডিট হয় যে আমার সাদা স্রাব হচ্ছে, এর জন্যই হয়তো আমার চোখ নষ্ট হয়ে গেল, এর জন্যই হয়তো আমি দুর্বল হয়ে যাচ্ছি। কিন্তু সাদা স্রাব তো শুধুমাত্র সাদা স্রাবের জন্য তো কখনো চোখ নষ্ট কিংবা দুর্বল হয় না। দুর্বলতা থাকলেই তো সাদা স্রাবটা বেশি। কোনো মানে হেলথের যদি খাওয়ার মানে আমাদের পুষ্টি যদি ঠিক মতো না থাকে তখনই কিন্তু সাদা স্রাব বাড়ে। এছাড়া তো সাদা স্রাব অনেক মানে কিছু ইনফেকশনে বাজে যেগুলোতে ইচিং হয়, যেমন ফাঙ্গাল ইনফেকশন, ইস্টের ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন, তাহলে ভ্যাজানাল মানে ড্রাইনেসের জন্য ইচিং হইতে পারে। এগুলো কারণে তো ইচিং হয়, এবং ইচিংটা যখন হয় তখন খুবই বদারিং একটা মহিলার জন্য, মানুষের সামনেও সে তাকে কন্ট্রোল করতে হয়। এই আমরা যদি সে যদি আমাদেরকে নোটিশ করে এবং আমরা যদি তার বুঝতে পারি যে কি কারণে হচ্ছে, তাহলে কিন্তু সেটা সলভ করা কোনো ব্যাপার না। এবং তাকে কিছু হেলথ এডুকেশন দিয়ে, এবং তার যদি অপুষ্টি থাকে কিংবা তার খাবার দাবারের কোনো থাকে, মানে সঠিকভাবে সুষম খাদ্য যদি সে না খেতে থাকে, তাহলে সে ব্যাপারটা ইজিলি সলভ করা যায়। আর যদি কোনো পজিটিভ কজের জন্য হয়, যে ফাঙ্গাল ইনফেকশন হলো, না ইস্টের জন্য হলো, না হরমোনজনিত কোনো কারণে হলো, তাহলে সেটাও সলভ করা কোনো ব্যাপার না। আচ্ছা, তার মানে হলো আমি যেটা বুঝলাম যে এই ধরনের সমস্যা হলে যেন মেয়েরা কেউ না লুকিয়ে অবশ্যই বাসায় যাদের উপরে ভরসা করে তাদেরকে বলতে পারে, এবং অবশ্যই ডাক্তারের কাছে আসবে, তাহলে প্রবলেমটা আর বাড়বে না, তাই না? তো আমাদের যেমন তুমি তো পেশেন্ট দেখো, তোমার মেজরিটি পেশেন্ট আমি জানি যে তারা হচ্ছে কনসিভ করে, প্রেগনেন্ট হয়। তো এই যে মেয়েগুলো যে প্রেগনেন্ট হচ্ছে, তখনকার তুমি টোটাল ম্যানেজমেন্টটার মধ্যে তোমার মানে কি থাকে মেয়েটার জন্য? তুমি কি বলো মেয়েটাকে, যখন একটা মেয়ে প্রথম আসে, হয়তো সে প্রথম বারের মতো মা হবে? একটা প্রথমবারের মা হওয়া তো একটা আলাদা একটা অনুভূতি, এবং সেটা একটা গর্বের ব্যাপার। এটা কিন্তু লুকানোর কোনো ব্যাপার না। আমি প্রেগনেন্ট কিংবা একটা মেয়ে প্রেগনেন্ট, সেটা কিন্তু খুবই গর্বের একটা বিষয়। এবং তারপরেও প্রথম প্রেগনেন্সিতে সব মেয়েরাই একটু ভীতু থাকে, এবং অজানা একটা ভীতু মানে ভয় তাদেরকে মানে তারা ফিল করে। এইটাকে প্রথমেই তাদের সাথে যদি একটু কথা বলে এটা বুঝায় দেওয়া যায় যে সবাই মা হইতে পারে না, তুমি যে মা হয়েছো এটা তোমার জন্য একটা গর্বের বিষয়। এবং এই মা হওয়ার পরে তাকে কি খেয়াল খেয়াল রাখতে হবে, তার খাওয়া, তার বিশ্রাম, তার চলাফেরা, সব কিছু কোন মাসে কেমনভাবে চলতে হবে, কি করতে হবে, এগুলো তাকে আমার হেলথ এডুকেশন দিতে হয়। শুধু তাকে না, তার ফ্যামিলি, তার শাশুড়ি কিংবা তার ননদ, তার ভাই, মা, হাজবেন্ডকে, এদেরকেও আমাদের কিছু টিপস দিতে হয়। মানে মোট কথা আমি নিজে থেকেও নিজের অভিজ্ঞতা দিয়েও ফিল করেছি যে একটা ভয় কিন্তু আমাদের ভিতরে কাজ করেই, মানে কিভাবে হবে বা কি পরিবর্তনের মধ্যে দিয়ে আমি যাব, এগুলা যদি একটু কোন স্টেজে কোন পরিবর্তন, এগুলো যদি আমরা আগে থেকে জানতে পারি বা একটু আমাদের এডুকেশন থাকে, এই বিষয়ে অ্যাওয়ারনেস যদি প্রোগ্রামগুলো করা যায়, তাহলে কিন্তু আমাদের এই ভয়গুলো কেটে যায়। এবং সাথে সাথে আমি মনে করি বাসার প্রতিটা মানুষ, বিশেষ করে হাজব্যান্ডকেও এই ধরনের এডুকেশনের মধ্যে দিয়ে যাওয়া উচিত, তাহলে উনিও সাপোর্ট দিতে পারবে মেয়েটাকে। তো তোমার ধরো এই ধরনের এরকম তুমি তো অনেক বাচ্চাই তোমার হাতে হয়েছে, আমি যেটা শুনেছি পাবনা শহরে এরকম কথিত আছে যে অধিকাংশ বাড়িতেই হয়তো তোমার হাতে হওয়া, বা তুমি অপারেশন করেছো, বা তোমার কাছে নর্মাল ডেলিভারি দিয়ে হয়তো এই বাচ্চাটা হয়েছে। এবং এর মধ্যে আমি এটাও জানি অনেকে বাবা মা তোমার নামে বাচ্চার নাম রেখেছে, এতই তারা তোমার উপরে ভরসা করতে পেরেছে। তো তোমার কি মনে হয়, মানে তুমি যে এই জায়গাটা অর্জন করেছো, এটার জন্য তোমার তো অনেক ডেডিকেশন ছিল, বাট অন্য একটা কোন স্পিরিট তোমার ভিতরে কাজ করতো মা? আসলে আমি সবসময় বলি যে আমি কিন্তু
ডাক্তার হিসাবে যত না নিজেকে পরিচয় দিতে পছন্দ করি, আমি হেলথ ওয়ার্কার হিসাবে, স্বাস্থ্যকর্মী হিসেবে নিজেকে পরিচয় দিতে বেশ স্বাচ্ছন্দ্য ফিল করি। মহিলাদের মানে মহিলাদের পাশে দাঁড়ানো, তাদেরকে সাপোর্ট দেওয়া, তাদেরকে মানে এডুকেট করা, মানে মেডিকেলি এডুকেট করা, এটা আসলে সব ডাক্তারের জন্য একটা দায়িত্ব, সামাজিক দায়িত্ব। তাই সেটা আসলে একটা বিশাল, মানে আমি আল্লাহর কাছে মানে আমি মানে শুকরিয়া যে আমি এরকম ডাক্তার হতে পেরেছি এবং আমাদের দেশের মহিলাদের আমি এই ব্যাপারে কিছু হলেও সাপোর্ট দিতে পেরেছি। না, অবশ্যই তুমি সাপোর্ট দিতে পেরেছো। আমার মনে হয় তুমি যখন সিভিল সার্জন ছিলে তখন মনে হয় তুমি আরো অনেক কিছু কাজ এরকম করেছো, সেগুলো একটু বলো মা। আসলে আমি তো সিভিল সার্জন ছিলাম প্রায় 3.5 বছর, এবং সিভিল সার্জন থাকাকালীন পিরিয়ডটা না আসলে আমার কাছে দারুণ আমি এনজয় করেছি। আচ্ছা। কারণ এটা এই আমাদের গাইনোকোলজিক্যাল কিংবা অবস্টেট্রিক্যাল কাজের চেয়ে ক্লিনিক্যাল কাজের বাইরে একটা বিশাল মানে কর্মযোগ্য, পুরা পাবলিক হেলথের কাজ এটা। এবং আমি যদি সিভিল সার্জন না থাকতাম তাহলে আমি টেরই পেতাম না যে পাবলিক হেলথ একটা কি বিশাল একটা কাজের জায়গা। কারণ পাবলিক হেলথের মাধ্যমেই কিন্তু আমরা শিশু মৃত্যু, মাতৃমৃত্যুর হারগুলো কমে, এবং অনেক রোগের হারও আমরা এই পাবলিক হেলথের কার্যক্রমের মাধ্যমেই কমিয়ে ফেলতে পেরেছি। সেজন্য আমার কাছে সিভিল সার্জন থাকাকালীন মানে আমি আমার প্রত্যেকটা উপজেলায় আমাকে প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা হসপিটালের দায়িত্ব দিত, কোথায় কখন কোন অকারেন্স হচ্ছে কিংবা সব সুষ্ঠু মতো চলছে কিনা, এমনকি কোথাও দুর্যোগ হলে, কোথাও বন্যা হলে, কোথাও আগুন লেগে ঘর বাড়ি পুড়ে গেলে, কেউ মানুষ পুড়ে গেলে, তারপরে করোনার সময় আমাদের প্রচুর কাজ করতে হয়েছে, সবসময় অ্যালার্ট থাকতে হতো। এমনকি কোথাও ডায়রিয়া হলেও সেই ডায়রিয়া ওখানে কেন ডায়রিয়াটা হলো, এই ডায়রিয়াটা কি ধরনের ডায়রিয়া, কলেরা নাকি অন্যান্য সাধারণ ডায়রিয়া নাকি আর কি কারণে হচ্ছে, এগুলো আমাদেরকে বিভিন্ন স্যাম্পল ঢাকায় পাঠাতে হতো। সেই সময় তো আমার মনে হতো কি আমি যদি একদিন পাবনা না থাকি তাহলে মনে হয় আমার পাবনার হেলথ সার্ভিস ভেঙে পড়বে, আমি সহজে কোথাও বেড়াতে যেতাম না। সেই সময়টা তোমরা জানো আমি কোথাও যেতে চাইতাম না, তোমাকে আমরা নিতে পারতাম না। আত্মীয় স্বজনের বিয়েটিতেও আমি খুব একটা যেতাম না, বাইরেও কোথাও ঘুরতে যেতাম না। তোমার মাটির ব্যাংক থিওরিটা সম্পর্কে বলো। আমি শুনছি এটা খুব ইউনিক কাজ ছিল, তুমি মেয়েদেরকে স্বাবলম্বী করতে চাইতে, প্রেগনেন্ট মেয়েগুলাকে বিশেষ করে, এটা কি ছিল? আসলে আমি যখন কাজ করি আমি খুব ভাগ্যবান যে আমার বিভিন্ন উপজেলায় যেসব ডাক্তারদের সাথে আমি কাজ করতাম তাদেরকে আমি আমার মতটা কিংবা আমি কি চাচ্ছি এটা তাদের বোঝাতে আমি সক্ষম হয়েছিলাম, যার জন্য আমি আমার উপজেলা লেভেলে কিছু হসপিটালে আমি এই কাজটা করেছিলাম যে আমি যখনই একটা প্রেগনেন্ট মহিলা প্রথমেই আমাদের কাছে ভিজিটে আসতো, ফার্স্ট ভিজিটে, তখন আমরা তাকে একটা মাটির ব্যাংক ধরিয়ে দিতাম। এবং মাটির ব্যাংকটা আমরা তার কাছ থেকে পয়সা নিয়ে দিতাম না, আমরা আমাদের নিজেদের কেনা থাকতো অনেক মাটির ব্যাংক, সে একটা মাটির ব্যাংক তাকে ধরিয়ে দিতাম আর বলতাম আপনার পুরো প্রেগনেন্সিতে প্রতিদিন অল্প অল্প 1-2 টাকা করে আপনি এটাতে জমাবেন, এমনভাবে জমাবেন যাতে আপনার যখন 9 মাস পরে বাচ্চা কিংবা কোনো বাচ্চা হওয়ার ব্যথা উঠবে অথবা কোনো প্রবলেম হবে, আপনার এই ব্যাংকটা ভেঙে যেন আপনার যাতায়াত খরচটা অ্যাটলিস্ট আপনি নিতে পারেন। আপনি ভ্যানে কিংবা রিক্সায় কিংবা স্কুটারে যেভাবেই যান আপনি যেন হসপিটালে পৌঁছাতে পারেন। তার মানে এটা একটা বিশাল একটা, আমি দেখতে পাচ্ছি এটা খুব সবাই মানে আমাদের ডিজি হেলথে এটা খুব অ্যাপ্রিশিয়েট করেছিল এই ইউনিক একটা মানে ইসের জন্য, আইডিয়ার জন্য। এবং আমার উপজেলা লেভেলে প্রচুর নর্মাল ডেলিভারি হইতো, ঈশ্বরদী, সাথিয়া এগুলোতে প্রচুর নর্মাল ডেলিভারি হতো, এবং এই নর্মাল ডেলিভারি রোগীদেরকে আমরা ওই মাটির ব্যাংক ধরিয়ে দিতাম। এবং এটা আমি যেটা দেখতেছি এটার পিছনে আসলে মেয়েদেরকে যে স্বাবলম্বী করার একটা ব্যাপার আছে। অনেক সময় হয়তো তার কাছে টাকা না থাকতে পারে, সে হয়তো হসপিটালে যাচ্ছে না, কিন্তু তাতে কিন্তু শিশু মৃত্যুর হার বেড়ে যাবে, তার কমপ্লিকেশনস বেড়ে যাবে। তো এই ধরনের একটা ব্যাপার হলো যে যখনই সে সময় চলে আসলো তার কাছে, সে জানে যে আমার কাছে কিছু টাকা আছে, আমি অ্যাটলিস্ট হসপিটালে যেতে পারবো। আর একটা কাজও আমরা করতাম, আমি করেছিলাম যে আমার উপজেলা লেভেলে আমাদের হসপিটালের এরিয়ার মধ্যে কিংবা আশেপাশে যেসব ইউনিয়ন ছিল ওখানের ইয়াং ছেলে মেয়েদেরকে দিয়ে আমি একটা মানে ব্লাড ব্যাংক, মানে রক্তের গ্রুপের একটা তথ্য, ওদের
কাছ থেকে কার গ্রুপ কত এইগুলো নিয়ে মানে আমরা একটা লিস্ট করে আমাদের হসপিটালে ওটা রাখা হতো। এবং ওদের সাথে আমি কথা বলে ওদের সাথে মিটিং করে ওদেরকে আমি মোটিভেট করেছিলাম যে আপনি যদি আপনার এলাকার মা বোনের জন্য আপনারা যদি ব্লাড নিতে না পারেন তাহলে কেন অন্যজন এসে আপনার এলাকার লোককে ব্লাড দিবে। তো সুতরাং আপনার এলাকার মা বোনকে বাঁচানোর দায়িত্ব আপনারই। সুতরাং তারা এত মোটিভেট হয়েছিল যে তাদের এলাকায় যদি কোনো মানে কারো রক্ত লাগতো তা এইসব এইসব ছেলেমেয়েদেরকে আমরা ডেকে নিয়ে এসে ওদের রক্ত দেওয়া। মানে এটা কি দারুণ একটা কাজ না? ওরা যখন ছোটবেলা থেকেই ওদের ছোট বয়স থেকেই এইগুলো কাজগুলো করবে, ওরা বড় হয়ে আরো বড় বড় এই ধরনের সমাজসেবামূলক কাজ করতে পারবে। যাক, এটা আসলে আমি তোমাকে যেটা আমি জানি তোমার সম্পর্কে যেটুকু, তুমি কিন্তু সমাজের, আমি বলবো যে সমাজের একজন পথপ্রদর্শক। তুমি চাকুরি জীবনও করেছো, এখনো করছো, এবং আমার ধারণা যে তুমি সবসময় সেটা করে যাবা। এখন আমি তোমার আরেকটা হবি সম্পর্কে খুব ভালো করে জানি যে তুমি খুব বাগান করতে পছন্দ করো। তারপরে যেমন ধরো তোমার তো তুমি বাগানটা কিভাবে, কবে থেকে তোমার ভিতরে এটা আসলো যে তুমি বাগান করবা? আসলে আমাদের বাসায় ছোটকাল থেকে আমার বাবা খুব গাছ লাগাতেন, গাছপালা লাগাতেন, আমার মা সেগুলো পরিচর্যা করতেন। এরকম দেখতে দেখতেই ছোটকাল থেকে বড় হওয়া। কিন্তু তখন এতই বিজি ছিলাম, আমার চাকরি কিংবা আমার হসপিটালের কাজ এইসব নিয়ে আমি এতই ব্যস্ত থাকতাম যে সেই সময় আমি অতটা সময় দিতে পারতাম না। তবুও কিছু ছাদে কিংবা নিচে ফুলের গাছ লাগানোর চেষ্টা করতাম। যখন রিটায়ারমেন্টে গেলাম তারপর থেকেই বাগানের পরিসর বেড়ে গেল এবং ছাদে আমি রিটায়ারমেন্টের পরে আমি অনেক ফলের গাছ লাগিয়েছি এবং শাকসবজি গাছ লাগাই। আর আমি তো গত বছর তুমি জানো আমি আদা চাষ করছিলাম, এটা দারুণ একটা ব্যাপার, এবং আমার অনেক আদা হয়েছিল যার জন্য আমার সংসারে আদা কিনতে হয়নি। আমি বেশ কয়েক বছর পটল কিনি না, টমেটো কিনি না, তারপরে কাঁচামরিচ এগুলো কিনি না। তোমার বাগানে অনেকগুলো ফলও হয়, ফলও হয়, অনেক রকম ফল হয়। মালটা তো প্রচুর, খুব সুন্দর হয়, আম হয়, তারপরে আমার বেদানা হয়, বিভিন্ন প্রজাতির ডালিমের বেদানার গাছ আছে, এমনকি সবরি কলা হয়, মানে কলা গাছও আছে, তারপরে পেঁপে গাছ আছে, সবেদা গাছ আছে, অনেক গাছের, লটকনের গাছ আছে। আচ্ছা, তার মানে এত ফল, এত সবজি, এত কিছু, মানে তোমার অনেক কিছুই কিন্তু কিনতে হয় না, আমরাও কিন্তু সেগুলো খাই, ঢাকা পর্যন্ত চলে যায়। গতবার তুমি খেয়েছো যে আমি বাঁধাকপি ফুলকপি অনেক লাগিয়েছিলাম। সেটাই, আর টমেটো তো সবসময় হচ্ছে, আমরা খাচ্ছি। আচ্ছা মা, তোমার এই যে তোমার চিকিৎসা জীবনে তুমি আমাকে কিছু তোমার ইউনিক কেসেস বলো সম্পর্কে বলো আর কি। আমি জানি তোমার অনেক খুব চ্যালেঞ্জিং কিছু কেস আছে তোমার লাইফে যে তুমি সেগুলো সফলভাবে সম্পন্ন করেছো। আসলে আমি তো অনেক জায়গায় কাজ করেছি, শুধু যে গাইনিতে কাজ করলাম তা না। আচ্ছা, আমি প্রায় 12 বছর টিউবারকুলোসিসের টিবি ক্লিনিক এবং টিবি হসপিটালে অনেক কাজ করেছি। এবং তখন ডটস মানে ডাইরেক্ট অবজারভেশনের মাধ্যমে রুগীদের টিবির ওষুধ খাওয়ানো শুরু হয়। আমি ওই সময় কিন্তু টিবির মডিউলার ট্রেনিং নিই এবং পাবনা সব উপজেলাতে ডাক্তারদের এবং হেলথ ওয়ার্কারদের আমি টিউবারকুলোসিসের উপরে ট্রেনিং দিতাম, ট্রেনার ছিলাম। তারপরে আমার তখন মনে হতো আমি প্রত্যেকটা নতুন রুগী যখন আসতো আমার তাদেরকে কাউন্সিলিং করতাম, খুব ভালো লাগতো। আমাদের যে কনসালটেন্ট ছিলেন উনি বলতেন যাও নতুন রুগী আসছে তাসিন এবার তো তুমি ছাড়া উপায় নেই। তা আমি সবসময় ওই রুগীদেরকে কাউন্সিলিং করতাম, তাদেরকে প্রথম নিজে নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওষুধ খাওয়াতাম। এটা আমার কাছে মানে সেই সময় আসলে পাবনা খুব ভালো করছিল টিউবারকুলোসিস কন্ট্রোলের উপরে। আচ্ছা, এটা একটা আমার মানে আমি যখন যেটা করি না মনে হয় কি এটা মানে আমাকে সবচেয়ে ভালো করতে হবে, এটা একটা আমার টেন্ডেন্সি থাকতো। মানে এটা আসলে তোমার ভিতরের স্পিরিট যে হ্যাঁ ভালো করা, তো তুমি একটা জিনিসকে যখন ভালো করবা, সমাজের জন্য একটা কাজ করছো, আরো অনেক মানুষের এটাতে ভালো হচ্ছে। তো তোমার এরকম মানে ধরো এরকম কোনো কি আছে যে অপারেশন করেছো, তোমার যমজ বাচ্চা হয়েছে বা ট্রিপলেট হয়েছে, এরকম কোনো কেস কি আছে? অবশ্যই, আমাদের তো সাবফার্টিলিটির জন্য চিকিৎসা করতে হয় এরকম, এবং দিন দিন তো কেন যেন সাবফার্টিলিটির এটা বেড়েই যাচ্ছে। আচ্ছা, তা সেই সাবফার্টিলিটির চিকিৎসা করতে যেয়ে আমার বেশ কয়েকজন রোগীর
তিনজন যমজ বাচ্চা তো হয়ই প্রায়, 3টা করেও বাচ্চা হয়েছে। আমার হাতে যে ফার্স্ট যে ট্রিপলেট হয়, মানে 3টা বাচ্চা একসঙ্গে হয়, সে নর্মাল ডেলিভারি হয়েছিল অনেক আগে, তারা এখন ইঞ্জিনিয়ার হয়ে গেছে। এবং আমি মানে খুবই প্রাউড। প্রথম নর্মাল ডেলিভারির জন্য গেছিলাম, আমি জানতাম না যে, আমি জানতাম টুইন হবে হয়তো, তা এখন কিন্তু সেটা আমি একটা বাচ্চা বের করলাম, 2টা বাচ্চা, এখন প্লাসেন্টা বের করব, হঠাৎ দেখি যে আর একটা পা আসতেছে। আমার মানে একটা শিওরন, মানে 3টা বাচ্চা হচ্ছে, তারপরে আমার তখন মানে কেমন যেন একটা লাগছে যে যেমন করে হোক এই বাচ্চা একটু ছোট ছোট হয়েছে, যেমন করে হোক এই 3টা বাচ্চাকে আল্লাহ যেন বাঁচায় দেয়। আমি প্রত্যেকের হাতে একটা করে ব্যান্ড লাগাই দিলাম, ফার্স্ট ওয়ান, সেকেন্ড ওয়ান, থার্ড ওয়ান, এইটা ব্যান্ডের সাথে লেখা থাকতো কার ওজন কত। তারপরে 3টাকে রেখে একদিন পরই আমরা তাকে ঢাকা শিশু হসপিটালে রেফার করি। রেফার করার পর আল্লাহর রহমতে তারা সুস্থ হয়ে ফিরে আসে, এবং তাদের বড় হয়েও তারা অনেকবার আমার সাথে দেখা করতে এসেছে, মানে খুবই ভালো লাগার বিষয়। এখনো 3-4টা বাচ্চা আছে, মানে যারা 3-4 জনের যাদের ট্রিপলেট হয়েছে, এবং তারা মাঝে মাঝে আমার কাছে হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠায়, আমার বাচ্চার এখন হাঁটা শিখলো, আমার বাচ্চার এখন কান ফুরালাম, এরকম পাঠায়, আবার মাঝে মাঝে দেখাতেও নিয়ে আসে। আচ্ছা, তাহলে এটা কত মানে আনন্দের বিষয় এই জিনিস, এই ব্যাপারটা যে এই বাচ্চাগুলা তোমার হাত দিয়ে যখন হয়েছে, সুস্থ আছে, তারাও সবসময় তোমার জন্য দোয়া করছে। তোমার আসলেই তোমার আমি যেটা দেখি যে তোমার জীবনে তুমি ট্রেনার ছিলে, তুমি সিভিল সার্জন হিসেবে পাবলিক হেলথের কাজ করেছো, তুমি এখনো প্রাইভেট প্র্যাকটিস করে যাচ্ছ, মানে নানান বৈচিত্র্যময় তোমার জীবনটা। আমার তো একটা কেসের কথা মনে পড়ে, একটা তখন হসপিটালে আমি একাই ছিলাম, রাত 12টার সময় আমাদের মনারের পরিচিত একজন এসে বলল যে ভাই আমার মেয়েটা খুবই অসুস্থ, আমার ভাবিকে একটু নিয়ে যেতে হবে। তার না, সে তখন হরতাল চলছিল 90 সালের দিকে, হরতালের সময় অত রাত্রে আমি কেমন, উনি একটা 5 ব্যাটারি টর্চ নিয়ে এসেছেন, বেচারা হেঁটে হেঁটে আসছে হসপিটাল। আমি ওনার সময় আমার কি যে মাথার মধ্যেই ছিল, আমি ওনার সাথে হেঁটে হেঁটে সেই হসপিটাল, আমার বাসা থেকে হসপিটাল কিন্তু কম দূরত্ব না, কিন্তু তাও আমি এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে হসপিটাল, আমি হেঁটে হেঁটে হসপিটাল গেছি, তার ডেলিভারি করে তাকে, সে যখন সেফ হয়েছে আবার ভোরের দিকে আবার হেঁটে হেঁটে বাসায় আসছি। তা এখনও ওনারা আমাকে এই কথা বলে যে ভাবি আপনি যে আমার জন্য তখনই, সে মেয়েটাও বলে আমার খুব, মানে এটা আসলে কি মানে আমি একটা বলতাম তো, একটা ঝোঁকের মধ্যে থাকতাম আমি, যে কোনো যেন সমস্যা না হয় কারো, আমার দ্বারা যেন কারো কোনো সমস্যা না হয়। আর একটা যে গাইনি প্র্যাকটিসটা কিন্তু মা তোমাদের খুব হেক্টিক না, যে হয়তো রাতের মধ্যে 2-3 বারও তোমাকে হসপিটাল এমার্জেন্সি ফেস করতে যেতে হবে, তো এখানে আসলে মেয়েদের জন্য পারিবারিক সাপোর্টটাও কিন্তু অনেক জরুরি। অবশ্যই গাইনি তাদের মনের জোরও থাকতে হবে, তাদের শারীরিক ফিটনেসও থাকতে হবে। হ্যাঁ, কারণ আর আমি আমার পরিবারের একটা অনুষ্ঠানের সময়, ঈদের দিন, কিংবা আমার অন্য বাইরে বেড়াতে যাওয়ার কোনো মুহূর্ত, যে কোনো সময় আমার হসপিটালে যেতে হতো। সুতরাং এটা পজিটিভলি নিয়ে যারা নিতে পারবে না, কিংবা এই ফিটনেস কিংবা এই মনের জোর যাদের থাকবে না, তাদের আসলে গাইনিতে কাজ করার কোনো দরকার নেই। মানে গাইনি আসলে গাইনির ইয়াটা এরকম, আমি জানি যে ধরো নিজে তো কন্টিনিউয়াস আপগ্রেডেশনে থাকতে হবে, কন্টিনিউয়াস যে কোনো সময় হসপিটালে যেতে হতে পারে, এরপরে সব কিছু সহ এর জন্য বিশাল একটা মেন্টাল মানসিক শক্তির দরকার ওই ডাক্তারটারই, যে আমি সব কিছু করতে পারবো, হসপিটালে এমার্জেন্সিও ফেস করতে পারবো, আবার বাসায় এসে হাসি মুখে সবার সাথে কথাও বলতে পারবো, এই মানসিক শক্তিটা খুব দরকার ডাক্তার। অবশ্যই সব ডাক্তারদেরই মানসিক শক্তিটা খুব দরকার, সে যত ভালো প্র্যাকটিশনারই হোক, যত ভালো সার্জনই হোক, সে যদি সারাদিন কাজ করছি দেখে বাড়িতে সে আবার মুখ অফ হয়ে, তাহলে সেই কাজে, আমরা তো পরিবারের জন্যই কাজ করি, আমরা সমাজের জন্য কাজ করি, আমাদেরকে এটা মেনেই নিতে হবে যে আমাদেরকে আসলে মেয়েদের কাজ করা মানে ফাইট করে যেতে হবে। হ্যাঁ সেটাই মা। এই যে আমাদের তো এখন ধরো তুমি অনেকটা সময় গাইনি প্র্যাকটিস করে এসছো, সেই তোমার প্রথম দিকে
তো তুমি এখনকার মানে এখন যে রুগীগুলা পাও আর তখন যে রুগীগুলা পেতে, এদের মধ্যে কি তোমার কোনো পরিবর্তন দেখো? যে ধরো আগে কোন এজে রোগগুলো হতো, এখন হয়তো কি একটু ইয়াং এজে সেই রোগগুলা কাউকে পাচ্ছ কিনা, বা তার পিছনের কি কারণ তোমার মনে হয়? আগে তো যেমন দেখো আগে মানে আমাদের ইনভেস্টিগেশনের সাপোর্টটা খুব কম ছিল। আমাদের ক্লিনিক্যালি চেক আপ করে ক্লিনিক্যালি দেখে তাকে আমাদের কে ট্রিটমেন্ট দিতে হতো। কিন্তু এখন যত মানে ইনভেস্টিগেশন সাপোর্ট বাড়ছে, আমাদের চিকিৎসার কিন্তু অনেকটাই আমাদের জন্য সহজ হয়ে গেছে। তাছাড়া এখন তো আমাদের বাংলাদেশেও অনেক রকম চিকিৎসার ফ্যাসিলিটি এসে গেছে। আর আমি মনে করি আগে যে মানে এই মানে রুগীদের যে আমাদের দেশে তো বাল্যবিবাহ একটা বিশাল একটা সমস্যা। এই বাল্যবিবাহের জন্য কিন্তু অল্প বয়সী মেয়েরা অনেক কষ্ট ফেস করে। তাদের অল্প বয়সে তাদের শরীর ভেঙে যায়, তারা অল্প বয়সে তাদের মানসিক একটা দুর্যোগ যায়। অনেক সময় বাচ্চা হওয়ার পরে তাদের একটা বিষণ্ণতা রোগ, পোস্টপার্টাম সাইকোসিস যেটা বলে, সেটা তাদের মধ্যে বেশি দেখা যেত। এবং আগে যেটা ছিল এক্লামশিয়ার হারটা অনেক বেশি ছিল। তারপরে রিটেন প্লাসেন্টা হয়ে বাড়িতেই রক্তক্ষরণ হয়ে মা হসপিটাল আনতে মা মারা যায়, এগুলোর পরিমাণটা অনেক বেশি ছিল। কিন্তু এখন আমাদের এই রুগীদের মধ্যে সচেতনতা হওয়ার ফলে এটাও কিন্তু পাবলিক হেলথের একটা যে আমাদের হেলথ ওয়ার্কাররা কিন্তু বাড়ি বাড়ি যে কতজন গর্ভবতী আছে এটার একটা লিস্ট করে এবং তাদেরকে নিয়ে এসে কিন্তু একটা চেক আপের ব্যবস্থা করে। প্রত্যেকটা হেলথ কমপ্লেক্সেই কিন্তু কিংবা প্রত্যেকটা কমিউনিটি ক্লিনিকে কিন্তু চেক আপের ব্যবস্থা আছে। তাছাড়া আমরা তো যারা আরেকটু সামর্থ্য পায় কিংবা যারা আরেকটু ভালো ডাক্তার কাছে যেতে পারে তারা তো আমাদের সাথে যোগাযোগই করে। তাই এদের দেখার ফলে এখন যেটা হচ্ছে এক্লামশিয়া রেট কিংবা প্লাসেন্টা ব্লিডিং হয়ে মারা যাওয়ার রেটটা কিন্তু কমে গেছে, যার জন্য অ্যাজ এ হোল মাতৃমৃত্যুটাই অনেক কমে গেছে। এবং বাড়িতে ডেলিভারির হারও আগের চেয়ে অনেক কমে গেছে। এখন হসপিটাল ডেলিভারিটা আগের চেয়ে বেড়েছে, যার জন্য নিওনেটাল শিশু মৃত্যুর হারও কিন্তু কমে গেছে। তার মানে এটা হসপিটালে এসেই আসলে সেটা যাই হোক নরমাল ডেলিভারি হোক সি সেকশন হোক হসপিটালে এসেই করানোটাই আমরা সবসময় আমরা এটাই ইনসিস্ট করি যে আপনি কখনোই ডেলিভারির সময় বাড়িতে থাকবেন না। আমরা যতই বলে সবাই আমাদের জিজ্ঞেস করে আমার কি নর্মাল ডেলিভারি হবে না আমার সি সেকশন হবে, আমার কি অপারেশনের মাধ্যমে। আমরা বলি আপনার সবই ভালো আছে, আপনার নর্মাল ডেলিভারি হওয়ার সম্ভাবনাই বেশি, তারপরেও সব ভালো থাকার পরেও আপনি বাড়িতে থাকবেন না, আপনাকে হসপিটালে যেতে হবে। কারণ ছোটোখাটো যে কোনো সমস্যার জন্য হসপিটালের অ্যাসিস্ট্যান্স আপনার লাগতে পারে, যার জন্য হসপিটাল ডেলিভারি দিনে দিনে যত বাড়বে তত শিশু মৃত্যু আর মাতৃমৃত্যুর হার কিন্তু কমবে। আর তুমি তো জানোই আমাদের দেশে ইমিউনাইজেশন সেক্টরটা অনেক স্ট্রং। ইমিউনাইজেশন সেক্টরটা স্ট্রং হওয়ার জন্য আগে কিন্তু টিটেনাস, যেমন টিটেনাস হয়ে মারা যাওয়ার হার কিংবা বাচ্চার নিওনেটাল টিটেনাস হওয়ার একদমই কমে গেছে। টিটেনাস কিন্তু এখন আর খুব একটা হয় না। তারপরে এই যে বাচ্চাদের যে অল্প বয়সের যেসব রোগ আমরা 10টা-12টা টিকার মাধ্যমে যেসব রোগগুলোকে আইডেন্টিফাই করতে পারছি, মানে যেগুলাকে ভ্যাকসিনেট করা হচ্ছে, তার ফলে শিশু মৃত্যুর হার তো আমরা তো অনেক কমে গেছে। আর এছাড়াও এইগুলো ছাড়াও আমাদের এখন যে এই হেপাটাইটিস বির ভ্যাকসিন দেওয়া হচ্ছে এবং ইয়াং মেয়েদের মধ্যে যে আমরা অল্প বয়সে যারা ডাক্তার তাদেরকে আমরা ছাত্রীদেরকে ইনসিস্ট করতেছি ছাত্রী থাকা অবস্থায়, স্টুডেন্ট থাকা অবস্থায় যাতে এরা হেপাটাইটিস বির ভ্যাকসিন নেয়। তারপরে সার্ভাইকাল ক্যান্সারের যে ভ্যাকসিন, সেটা তো ইয়াং মানে অবিবাহিত থাকাকালীন নেওয়াই সবচেয়ে ভালো। সেজন্য এটাও একটা সামাজিকভাবে সচেতন করার ব্যাপার। এটা নিয়ে আরো কাজ করতে হবে যাতে সব ইয়াং মেয়েরাই জানে, তাদের বাবা মারা জানে যে অবিবাহিত থাকা অবস্থাতেই মানে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, ভাইরাস মানে সার্ভাইকাল ক্যান্সারের জন্য যে ভাইরাস, সার্ভাইকাল ক্যান্সারের ভ্যাকসিনটা সব মেয়েদের নেওয়া উচিত। আর অ্যান্টিনেটাল চেকআপের গুরুত্বটা তো নিশ্চয়ই অনেক বেশি। অবশ্যই। আমরা তো মানে আমরা পুরো প্রেগন্যান্সি পিরিয়ডটাকে 3টা ট্রাইমাস্টারে ভাগ করি। ফার্স্ট ট্রাইমাস্টার, সেকেন্ড ট্রাইমাস্টার, থার্ড ট্রাইমাস্টার, 3 মাস করে। তা আমরা সবসময় চিন্তা করি যে সবসময় এখন আমরা চেষ্টা করে যাচ্ছি সরকার থেকে, আমরা সবাই চেষ্টা করি, গাইনোকোলজিস্টরা কিংবা পাবলিক হেলথ ওয়ার্কাররা তারাও চেষ্টা করে তাই যে আমরা যেন প্রথম 3 মাসের মধ্যে একটা মানে
চেক আপ, মানে প্রসূতির যে চেক আপ, সেটা যেন প্রথম 3 মাসে অন্তত একবার করতে পারি। কারণ প্রথম 3 মাসের মধ্যে আমরা প্রথম যেটা করি সেটা আমরা করি যে প্রেগন্যান্সি কনফার্মেশনটা করি। তারপরে তার এই 3 মাসের মধ্যে প্রেগন্যান্সিটা অ্যাবর্শন যাতে না হয়, অথবা তার ফিটাল হার্ট রেটটা ঠিকমতো আসলো কি না, অথবা একটোপিক প্রেগন্যান্সি মানে সঠিক জায়গায় প্রেগন্যান্সিটা জরায়ুর মধ্যে না হয়ে ইউটেরাসের মধ্যে না এসে পাশে টিউবের মধ্যে কোথাও আটকে গেল কিনা, যেটা নাকি মার জীবন মরণ সমস্যা হয়ে যেতে পারে যদি এটা ডায়াগনোসিস না হয়। সুতরাং এইটা প্রথম 3 মাসের মধ্যে আমাদের করতে হয়। আর কিছু ইনভেস্টিগেশন করতে হয়, ব্লাড গ্রুপটা জানতে হয় যে যদি কোনো কারণে ব্লিডিং হয় যাতে ব্লাড গ্রুপটা ঠিক আছে কিনা। এরপরে 4 থেকে 6 মাসের মধ্যে আমরা সেকেন্ড আরও 2টা চেক আপের কথা বলি। কারণ আমরা 5 মাসের সময় এখন আলট্রাসোনোগ্রাফি আসার পরে অ্যানুমালি স্ক্যান করে আমরা বুঝতে পারি যে তার আছে কিনা, গঠনগত কোনো পরিবর্তন, জন্মগত কোনো ত্রুটি আছে কিনা, এছাড়া তার হরমোনাল কোনো সমস্যা আছে নাকি। কারণ তোমরা জানো যে থাইরয়েড হরমোনের জন্য যদি সঠিকভাবে তাকে প্রথম থেকেই চিকিৎসা না করে, এই বাচ্চাগুলো কিন্তু একটু বোকাশোকা হয় এবং এই বাচ্চাগুলোর বুদ্ধিমত্তা কম হয়। এছাড়াও থাইরয়েড হরমোন কন্ট্রোল না করতে হলে বাচ্চা অ্যাবর্শন হয়ে যেতে পারে, পেটের মধ্যে মারা যেতে পারে। সুতরাং ওই সময়ও এই 4 থেকে 6 মাসের মধ্যে আমরা কিছু ইনভেস্টিগেশন করে এনিমিয়া আছে কিনা, রক্তশূন্যতা আছে কিনা চেক আপ করি। তাকে আয়রন, ভিটামিন, ক্যালসিয়ামটা রেগুলার খাওয়ার জন্য বলি। এখন সরকার থেকেও তো রেগুলার এইসব কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে, উপজেলা হেলথ কমপ্লেক্সের মাধ্যমে এই ওষুধগুলো সাপ্লাই দেওয়া হয়। তারপরে 6 মাস পার হলো, 8 থেকে 9 মাসের মধ্যে আবার 2বার চেক আপ করবে। সেই সময় আমরা লাস্টের দিকে যত যাব আমরা দেখব বাচ্চার গ্রোথটা ঠিক মতো হচ্ছে কিনা। বাচ্চা নর্মাল মানে লো বার্থ ওয়েট মানে অস্বল্প ওজনের বাচ্চার জন্য কিন্তু আমাদের অনেক বাচ্চা মারা যায়, এবং সেই জন্য গ্রোথটা ঠিক মতো আছে কিনা, তার ওজনটা ঠিক, বাচ্চার ওজনটা ঠিক মতো বাড়ছে কিনা এটা আমরা কিন্তু খেয়াল করি। এবং তাকে সেইভাবে যদি দেখি যে না বাচ্চার ওজন, তাহলে মার পুষ্টির ব্যাপারটা দেখা হয়, তাকে খাওয়ার কথা বলা হয়, সেই সব অ্যাসোসিয়েট ওষুধ দেওয়া হয়। এবং লাস্টে আমরা দেখি যে এই বাচ্চাটাকে আমরা নর্মাল ডেলিভারির জন্য সাজেস্ট করব নাকি কোনো তার অন্য কোনো সমস্যা আছে যার জন্য, যেমন মনে করো যে আমরা এখন কিন্তু সবাই ভাবে যে সিজারিয়ান সেকশনের হার বেশি হয়ে যাচ্ছে কিনা, আগে তো সব নর্মাল ডেলিভারি হতো। এটা কিন্তু এটা হয়তো হতে পারে, সবাই তো একরকম না, কিছু আননেসেসারি সি সেকশন যে হয় না তা বলবো না, তবে আগে যত মাতৃমৃত্যু ছিল এখন কিন্তু অতটা নাই এই সি সেকশন হওয়ার ফলেও। কারণ যদি কারো খুব হাই প্রেশার থাকে, এক্লাম্পসিয়া হয়ে যাওয়ার ভয় থাকে, আমরা কিন্তু তাকে বলি না যে আপনি নর্মাল ডেলিভারির, কিংবা যদি তার পজিশনটাই ঠিক না থাকে তাহলে আমরা বলি না যে আপনি, যদি তার ফুলটা নিচের দিকে থাকে আমরা বলি না যে আপনি নর্মাল ডেলিভারি। তার মানে এগুলো হলো ডেঞ্জার সাইন। আরেকটা আছে, যদি যে বাচ্চাটা পেটে আছে সেই বাচ্চাটা যে প্যাসেজ দিয়ে আসবে তার ওই প্যাসেজটা পুরাই মানে প্রশস্ত কিনা ওই বাচ্চার মাথা কিংবা বডি আসার জন্য, যেটাকে আমরা বলি যে মার সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা, সেটা দেখো আমরা ঠিক করি যে এটা এই বাচ্চা নর্মাল হবে কিনা। যদি অন্য কোনো সমস্যা অ্যাপারেন্টলি না থাকে নর্মাল ডেলিভারি সাজেশন দেওয়া হয়। আর যদি নর্মাল ডেলিভারি হতে যেও যদি কোনো সমস্যা, তো অপারেশন লাগলে করতে হয়। এগুলো জিনিসগুলো আমরা শেষ মাসের দিকে দেখি। এবং পোস্টপার্টাম একটা চেক আপের কথা বলি। পোস্টমর্টম চেক আপটা দরকার এই জন্য যে অনেক মার বাচ্চা হওয়ার পরে কিন্তু জরায়ুতে ইনফেকশন হওয়ার একটা চান্স থাকে, যাকে আমরা বলি পিউপারাল সেপসিস। সেটা যাতে না হয় তার জন্য বাচ্চা হওয়ার পরে ব্লিডিংটা বেশি না হয় সেটা একটু, তার বাচ্চা হওয়ার পরে বাচ্চা বুকের দুধ যেন 6 মাসে এক্সক্লুসিভ বুকের দুধ খায়, ব্রেস্ট ফিডিং করে, সেটা আমরা আমাদেরকে অ্যাসিওর করতে হয়। এবং এই ব্রেস্ট ফিডিং করার পাশাপাশি মার পুষ্টিটাও আমাদের খেয়াল করতে হয়। আসলে মার পুষ্টিটা তো সবসময় দরকার, বাচ্চা হওয়ার আগেও আবার বাচ্চা হওয়ার পরেও দরকার। আবার অনেক সময় এই বাচ্চা হওয়ার পরে কিন্তু অনেক মা বিষণ্ণতায় পড়ে, রাত জেগে জেগে মাকে বাচ্চাকে খাওয়াতে হয়, দিনের বেলা বাচ্চাকে সারাদিন তার জন্য তারপর সংসারে কাজ করতে হয়। অনেক সময় সে কিন্তু এটাকে অনেক সময় নরমালি নিতে পারে না, তখন তার একটা হেল্প লাগে, কাউন্সেলিং লাগে। এটার জন্য কি তুমি মনে করো এগুলাকে আগে থেকে একটু প্রিপেয়ার করা দরকার আছে?
প্রেগন্যান্সি পিরিয়ড থেকেই প্রিপেয়ার করতে হয়, তার পরিবারকে বলতে হয়, পরিবারের একটা সহযোগিতা লাগে যে তারা একটু ওই মেয়েটার বিশ্রামের ব্যবস্থা করবে কিংবা তার একটু খাওয়ার ব্যবস্থাটা করবে, যাতে সে মানে হোপলেস না হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, তাই মানে নিজে রেস্ট নিয়ে তারপর যেন বাচ্চাটাকে একটু টেক কেয়ার করতে পারে, না হলে তো সে একদমই ওই যে আমিও যেটা এই সম্পর্কে কিছু জানি যে ডিপ্রেশনে গেলে কিন্তু তখন মাটার শরীর খারাপ করতে থাকে, বাচ্চাটা হয়তো দুধ পায় না, কেয়ার পায় না, ওইটার এফেক্ট কিন্তু এই বাচ্চাটা যখন বড় হবে তখন পড়ে কিন্তু। হ্যাঁ, তো আসলে এটা আসলে আমাদের চিকিৎসকদের আমিও তো ম্যাক্সিলোফেশিয়াল সার্জন, আমি যখন আমার পেশেন্টগুলোকে ট্রিটমেন্ট করি আমি দেখছি যে একটা বড় পার্ট যদি আমি পেশেন্ট এডুকেশনের পিছনে সময়টা দেই তাহলে কিন্তু আমার রোগী আমার উপরে অনেক ট্রাস্ট করতে পারে। আমার মনে হয় তুমিও এই কাজটা নিয়মিতই করো। হ্যাঁ, এটা আসলে প্রত্যেক ডাক্তারের উচিত যে হেলথ এডুকেশন আর মানে রোগীকে বুঝিয়ে বলা, তাকে একটু কাউন্সিলিং করা। আমি যেহেতু জানি, আমি যদি আমার পেশেন্টকে কাউন্সিলিংটা না করি, আমার জন্য যদি আমার ঠিক কাউন্সিলিং না করার জন্য যদি সে ডিপ্রেশনে যায় কিংবা কাউন্সিলিং না করার জন্য যদি সে একটা রিস্কে পড়ে যায়, এটার দায় কিন্তু আমি এড়াতে পারি না এবং এটার জন্য আল্লাহও আমাকে মাফ করবে না। সুতরাং প্রত্যেকটা ডাক্তারেরই ডাক্তারি করা মানে কিন্তু খালি চিকিৎসা দেওয়া না, তা সার্বিকভাবে তাকে একটু অ্যাসিস্ট করাও। অবশ্যই অবশ্যই মা, আমি যেটা জানি যে তুমি আসলে তোমার তো অনেকটা সময় জীবনে পার করে এসছো, তারপরে এখন ফাইনালি যখন তুমি ধরো ফুলি রিটায়ার করবা, তোমার তখন কি মনে হয়? ওই সময়টার কথা কি তুমি কখনো চিন্তা করো যে তুমি কি করবা বা ওই সময় তুমি কিভাবে কোপ আপ করবা? আসলে রিটায়ারমেন্ট তো 18 সালে সরকারি চাকরি থেকে রিটায়ারমেন্ট হয়ে গেছে, অলরেডি 7 বছর চলে গেল। রিটায়ারমেন্টের পরে প্রথম একটা বছর আমার মনে হলো যে আমি একটু ফাঁকা ফাঁকা, কেমন আমি সময়টা কেমন করে করব, একটু ফাঁকা ফাঁকা লাগলো। কিন্তু আমি আসলে নিজেকে তৈরি করে নিয়েছিলাম যে আমি আমার চেম্বারের রুগীদেরকে আমি আরেকটু ভালো করে সময় দিতে পারলাম, তারপরে কিছু সামাজিক কাজ করার সুযোগ পেলাম। আমি সবসময় মানে আমি এককালে যখন মানে প্রথম দিকে চাকরির প্রথম দিকে আমি কিন্তু অনেক মেডিকেল ক্যাম্প করেছি। এখন মেডিকেল ক্যাম্প করতে যে দেখেছি যে এই হেলথ এডুকেশন এবং কাউন্সিলিংটা রুগীদের জন্য খুবই দরকারি এবং এখনও আমার তখন আমি বিভিন্ন স্কুলে কিংবা কলেজে আমি এই ব্রেস্ট ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার, তারপরে এগুলো নিয়ে ওদেরকে একটু মোটিভেট করার চেষ্টা করি। সার্ভাইকাল ক্যান্সার নিয়ে, ব্রেস্ট ক্যান্সার নিয়ে, এগুলো নিয়ে তাদেরকে একটু মোটিভেট, ব্লাড ডোনেশনের ব্যাপারে একটু কাজ, এগুলো কাজ করলে সময় চলে যায়। এছাড়া তুমি জানোই তো আমার একটা বাগান আছে, আমাদের পিছনে যে গাছগুলো এগুলো আসলে তোমারই করা। আমার একটা বাগান আছে এবং এই বাগান আমার একটা বিশাল প্রশান্তির জায়গা। অবশ্যই এই বাগানে যখন কাজ করি তখন আসলে কোনো দুঃখবোধ, কোনো ডিপ্রেশন, কোনো ঝামেলা আমাকে স্পর্শ করে না। সুতরাং আমি সারাক্ষণ ব্যস্তই থাকি। আর মানে মোট কথা আমি বুঝলাম যে তুমি আসলে রিটায়ারমেন্ট কথাটা মাথায় নিতে চাইলা না, বলতে চাচ্ছ তোমার আসলে রিটায়ারমেন্ট নাই। আমার মনে হয় না যে কোনো সচেতন মানুষ রিটায়ারমেন্ট আছে, কোনো ডাক্তারদের তো নাই। আমি যদি লিখে প্রেসক্রিপশন নাও করি, মুখে তো একটা তাকে সাজেশন দিতে পারবো। সুতরাং নো রিটায়ারমেন্ট। হ্যাঁ, আমি আসলে তোমার কাছ থেকে প্রতিনিয়ত শিখি মা, শুধু চিকিৎসক লাইফ থেকে না, তোমার পারিবারিক জীবনে তুমি যেভাবে চলো, কথা বলো, বা তোমার সব কিছু থেকে আমিও অনেক কিছু শেখার চেষ্টা করি। এবং আমার এখন পর্যন্ত আমি জানি আমার কোনো রুগী নিয়ে আমি কোনো ঝামেলায় পড়লেও আমি তোমাকে ফোন করে সাজেশন চাই, সেটা কিন্তু না গাইনির না, হয়তো আমি অন্য কোনো একটা মেডিকেল রিলেটেড কোনো মেডিসিন রিলেটেড কোনো সাজেশন তোমার কাছ থেকে নিয়েই তুমি এগুলো আমাকে খুব ভালোভাবে দিতে পারো। তো আমি যেটা বুঝলাম যে আসলে যে একজন সফল চিকিৎসক, একজন সফল নারী, আমি তোমাকে এভাবেই দেখি, একজন সফল মানুষ হিসেবে দেখি এবং একজন মানে সমাজের পথপ্রদর্শক হিসেবে আমি তোমাকে দেখি। থ্যাংক ইউ মা, তুমি আমাদের জীবনে অনেক 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 কিছু ভালো কিছু নিয়ে এসছো। অনেক ধন্যবাদ আজকে আমার সাথে গল্প করার জন্য। তুমি ভালো থেকো সবসময়। তোমাকেও ধন্যবাদ, খুব ভালো লাগলো। এভাবে তো আর কখনো তোমার সাথে কথা বলিনি, অনেক কথার মাঝে আজকে এগুলো কথা বলতে পারো, আমার খুব ভালো লাগছে। তোমাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ মা।
ওয়েলনেস ওয়েভস আমাদের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পডকাস্ট। আমরা প্রতিবারই আপনাদের সামনে নতুন নতুন টপিক ও অতিথিদের নিয়ে হাজির হয়ে যাব। আপনারা অবশ্যই এপিসোডটি লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি এবং বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে কোনো এপিসোড মিস না হয়। এবং সাথে আমাদের ডেসক্রিপশন বক্সে রাখা সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমাদেরকে জানাবেন। আমরা আমাদের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক প্রশ্ন উত্তর পর্বে আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। ভালো থাকবেন সবাই।